ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট সার্চ বোর্ড। স্মার্ট সার্চ বোর্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 21 ডিসেম্বর 2021। আজকে 21 এবং 20 দুদিনেরই কারেন্ট অ্যাফেয়ার্স এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। অ্যাকচুয়ালি কালকে আমি ভিডিও দিতে পারিনি, কালকে আমি অনেক রাতে ফিরেছি, তো টেলিগ্রাম গ্রুপে আমি আপনাদের বলে দিয়েছিলাম যে আজকে ভিডিও দিতে একটু দেরি হবে। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। কালকে থেকে যেরকম ভিডিও আপনাদের থাকে প্রত্যেক দিনের সেরকমই পাবেন, কালকে থেকে আর অসুবিধা হবে না। তো ভিডিওর পিডিএফ আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন? আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এছাড়াও ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখে নিই কি রয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে উদযাপিত হয়েছে? তো আন্তর্জাতিক অভিবাসী দিবস বা এটাকে প্রবাসী দিবসও আপনারা বলতে পারেন, তো এটি পালন করা হয়েছে অপশন বি 18ই ডিসেম্বর। তো 18ই ডিসেম্বর এই দিনটিতে ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে বা আন্তর্জাতিক অভিবাসী দিবস বা প্রবাসী দিবস এটি পালন করা হয়েছে। আচ্ছা, প্রবাসী বা অভিবাসী কাদেরকে বলা হয়? তো দেখুন, কোনো ব্যক্তি যদি কাজের সন্ধানে নিজের দেশ থেকে অন্য দেশে যায় তো তাদেরকে সাধারণত বলা হয় প্রবাসী। তো ভিন দেশে প্রবাসীদের অধিকার এবং তাদের সুরক্ষাকে সুনিশ্চিতকরণের জন্য ইউনাইটেড নেশন প্রত্যেক বছর 18ই ডিসেম্বর এই দিনটিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস বা ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে এটি পালন করে। অ্যাকচুয়ালি 1990 সালে ইউনাইটেড নেশনের একটি জেনারেল অ্যাসেম্বলিতে 18ই ডিসেম্বর এই দিনটিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস বা ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে এটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আচ্ছা, এবছরের ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে থিম কি ছিল? এবছরের থিম ছিল হার্নেসিং দ্য পোটেন্সিয়াল অফ হিউম্যান মোবিলিটি। কি বললাম? হার্নেসিং দ্য পোটেন্সিয়াল অফ হিউম্যান মোবিলিটি। আচ্ছা, এই আন্তর্জাতিক অভিবাসী দিবস এটিকে পালন করে কে? এটিকে পালন করে মেনলি দুটো সংস্থা, একটা হচ্ছে ইউনাইটেড নেশন আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন। ওকে, তো এই দুটো সংস্থা সম্পর্কেই বলছি। ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশনের স্থাপন হয়েছিল 24 অক্টোবর 1945 সালে। ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএতে। আর ইউনাইটেড নেশনের বর্তমানে মহাসচিব বা সেক্রেটারি জেনারেল হচ্ছেন অ্যান্টোনিও গুটেরাস। আচ্ছা, এবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর স্থাপন হয়েছিল 6 ডিসেম্বর 1951 সালে। এর হেডকোয়ার্টার হচ্ছে গ্র্যান্ড সাকানেকশন, যেটি অবস্থিত সুইজারল্যান্ডে। আর বর্তমানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন এর মহাপরিচালক বা ডাইরেক্টর জেনারেল হচ্ছেন অ্যান্টোনিও ভিটোরিনো। কি বললাম? অ্যান্টোনিও ভিটোরিনো। আচ্ছা, এই 18ই ডিসেম্বর আরো দুটো গুরুত্বপূর্ণ দিবস কিন্তু পালন করা হয়। তার মধ্যে একটি হচ্ছে ন্যাশনাল মাইনরিটিস রাইটস ডে, অর্থাৎ জাতীয় সংখ্যালঘু অধিকার দিবস। তো দেখুন, সংখ্যালঘু অর্থাৎ যারা সংখ্যায় কম, সেটা ধার্মিক দিক থেকে বা বিভিন্ন দিক থেকে যারা সংখ্যায় কম অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারকে সুনিশ্চিতকরণের জন্য 18ই ডিসেম্বর এই দিনটিতে ন্যাশনাল মাইনরিটিস রাইটস ডে এটি পালন করা হয়। তো দেখুন, আমাদের দেশে সংখ্যালঘু কারা? আমাদের দেশে সংখ্যালঘু বলতে শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান এবং ইসলাম। তো এই ধর্মের মানুষরা হচ্ছে সংখ্যালঘু। তো তাদের অধিকার এবং তাদের সুরক্ষা সম্পর্কে জাগরণ সৃষ্টি করতে 18ই ডিসেম্বর এই দিনটিতে ন্যাশনাল মাইনরিটিস রাইটস ডে এটি পালন করা হয়। আচ্ছা, এই দিবসকে পালন করে কে? এই দিবসকে পালন করে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস। ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস এর স্থাপন হয়েছিল 1993 সালের 17ই মে। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। আর বর্তমানে এর চেয়ারপারসন, ন্যাশনাল কমিশন অফ মাইনরিটিস এর চেয়ারপারসন হচ্ছেন সর্দার ইকবাল সিং লালপুরা। আচ্ছা, 18ই ডিসেম্বর আরো একটা দিবস যেটা পালন করা হয় সেটা হচ্ছে ইউনাইটেড নেশন আরবিক ল্যাঙ্গুয়েজ ডে। ইউনাইটেড নেশন আরবিক ল্যাঙ্গুয়েজ ডে এটাও পালন করা হয় 18ই ডিসেম্বর। তো দেখুন, ইউনাইটেড নেশনের যে 6টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে তার মধ্যে আরবিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা। তো ইউনাইটেড নেশন প্রত্যেকটা দিবসের জন্য, প্রত্যেকটা ভাষার জন্য কিন্তু একটি করে দিবস নির্দিষ্ট করেছে। তো 18ই ডিসেম্বর এই দিনটিতে ইউনাইটেড নেশন আরবিক ল্যাঙ্গুয়েজ ডে এটি পালন করা হয়। তো চলুন, ইউনাইটেড নেশনের বাকি যে 6টা ভাষা রয়েছে তো সেগুলো সম্পর্কেও একটু দেখে নিই। তো ইউনাইটেড নেশনের যে 6টা ভাষা, আরবি, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান এবং স্প্যানিশ। তো দেখুন, প্রত্যেকটা ভাষার কিন্তু আলাদা আলাদা দিবস রয়েছে। আরবিক ল্যাঙ্গুয়েজ ডে 18ই ডিসেম্বর। আচ্ছা, 20 এপ্রিল পালন করা হয় চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে পালন করা হয় 23 এপ্রিল। 23 এপ্রিল কিন্তু ইংলিশ এবং স্প্যানিশ দুটো ল্যাঙ্গুয়েজ দিবসই পালন করা হয়। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ডে 20 মার্চ এবং 6 জুন হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ডে। তো এগুলো প্রত্যেকটাই আপনারা পিডিএফ এ পেয়ে যাবেন। ওকে, পিডিএফ আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নেবেন। টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি গোয়া মুক্তি দিবস কবে পালিত হয়েছে? তো গোয়া মুক্তি দিবস বা গোয়া লিবারেশন ডে এটি পালন হয়েছে
অপশন বি 19 ডিসেম্বর। তো এটা সম্ভবত তো আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে, কারণ গোয়া সম্পর্কে বলতে গিয়ে আমি দুটো ডেট আপনাদের সবসময় বলি, একটা হচ্ছে গোয়া মুক্তি দিবস আর একটা হচ্ছে গোয়া প্রতিষ্ঠা দিবস। তো দেখুন, গোয়া মুক্তি দিবস 19 ডিসেম্বর কেন পালন করা হয়? 19 ডিসেম্বর 1961 সালে গোয়া পর্তুগাল থেকে মুক্ত হয়েছিল। ওকে, আর গোয়া প্রতিষ্ঠা দিবস হচ্ছে 30 মে, কারণ 30 মে 1987 সালে গোয়া পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল। আচ্ছা, গোয়া এই হচ্ছে ম্যাপে গোয়া। গোয়ার ক্যাপিটাল কি? পানাজি। গোয়ার চিফ মিনিস্টার প্রমোদ সাওয়ন্ত, আর গোয়ার বর্তমান গভর্নর হচ্ছেন PS শ্রীধরন পিল্লাই। নেক্সট কোশ্চেন, সম্প্রতি 4 ধাম প্রকল্পের জন্য ডবল লেনের রাস্তা প্রশস্ত করার অনুমোদন কে দিয়েছে? তো সঠিক উত্তর অপশন বি, সুপ্রিম কোর্ট। তো সম্প্রতি সুপ্রিম কোর্ট 4 ধাম প্রকল্পের জন্য ডবল লেনের রাস্তাকে প্রশস্ত করার অনুমোদন দিয়েছে। তো অ্যাকচুয়ালি কেন দেওয়া হয়েছে? তো দেখুন, 4 ধাম এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত কিন্তু উত্তরাখণ্ডে, আর উত্তরাখণ্ড হচ্ছে চীন সীমান্ত সংলগ্ন। তো চীন সীমান্তে পৌঁছানোর জন্য ভারতীয় সেনাদের যে কোনো ওয়েদারে যাতে সব থেকে কম সময় লাগে, তো সেই কারণে এই 4 ধাম প্রকল্পের জন্য ডবল লেনের রাস্তা এটিকে প্রশস্ত করা অর্থাৎ চওড়া করার সিদ্ধান্ত নিয়েছে, অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট। ওকে, আচ্ছা আমি কি খুব তাড়াতাড়ি করাচ্ছি? আজকে কোশ্চেন একটু বেশি আছে, হ্যাঁ, কারণ দুদিনের কোশ্চেন। তো এই ডবল লেনের রাস্তাকে প্রশস্ত করার অনুমোদন কে দিল? সুপ্রিম কোর্ট। আচ্ছা, এই 4 ধাম আমরা শুনি 4 ধাম, এই 4টি ধাম কি কি? তো দেখুন, 4টি ধাম হচ্ছে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনেত্রী। প্রত্যেকটাই অবস্থিত কোথায়? উত্তরাখণ্ডে। ওকে, আচ্ছা, সুপ্রিম কোর্টের বর্তমানে প্রধান বিচারপতিকে? NV রামান্না। নেক্সট কোশ্চেন, সম্প্রতি 2020 থেকে 2021 সালে ভারতের সর্বাধিক বার্ষিক কত বিলিয়ন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রাপ্তির রেকর্ড করেছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, 81.97 বিলিয়ন ডলার। তো দেখুন, ভারতের ইতিহাসে এত বেশি FDI কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এর আগে কখনো প্রাপ্ত করেনি ভারত। তো 2020 থেকে 2021 সালের মধ্যে সব থেকে বেশি FDI কালেক্ট করেছে আমাদের দেশ ভারত। তো কত কালেক্ট করেছে FDI? 81.97 বিলিয়ন ডলার। আচ্ছা, যদি বলে FDIটা কি? তো দেখুন, কোনো বিদেশি সংস্থা বা কোনো বিদেশি কোম্পানি বা কোনো বিদেশি বিজনেসম্যান যদি অপর কোনো দেশে অর্থাৎ ধরুন আমাদের দেশেই ভারতে এসে বিজনেস করছে, অর্থাৎ ভারতের মার্কেটে এসে ইনভেস্ট করছে, তো সেটাই হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। তো সব থেকে বেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কালেক্ট হয়েছে 2020 থেকে 2021 মধ্যে মোট 81.97 বিলিয়ন ডলার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি 2021 সালের ডিসেম্বরে ভারত মধ্য এশিয়া সংলাপ 2021 অর্থাৎ ইন্ডিয়া সেন্ট্রাল এশিয়া ডায়ালগ 2021 এর 3য় বৈঠক অর্থাৎ 3rd মিটিং কোথায় অনুষ্ঠিত হচ্ছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, নিউ দিল্লি। তো সম্প্রতি ভারত এবং মধ্য এশিয়া ইন্ডিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ডায়ালগ 2021 এটি অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। 18 থেকে 19 ডিসেম্বর এটি অনুষ্ঠিত হয়েছে এবং এটি হচ্ছে 3rd মিটিং ভারত এবং সেন্ট্রাল এশিয়ার মধ্যে। ভারত এবং সেন্ট্রাল এশিয়ায় যে 5টি দেশ রয়েছে, তো সেই 5টি দেশের মধ্যে এই বৈঠক, এবং এই বৈঠকে সভাপতিত্ব করেছেন ভারতের বিদেশ মন্ত্রী S জয়শঙ্কর। ওকে, আচ্ছা, মধ্য এশিয়ার সেই 5টি দেশ কি কি? সেই 5টি দেশ হচ্ছে কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান। তো এই 5টা দেশকেই কিন্তু 26 জানুয়ারি 2022 সালের ভারতের প্রজাতন্ত্র দিবসে চিফ গেস্ট হিসাবে আমন্ত্রণ করা হয়েছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ জোরপূর্বক ধর্ম প্রতিরোধ আইন অর্থাৎ প্রিভেনশন অফ রিলিজিয়ন অ্যাক্ট এটি পাশ করেছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, আমেরিকা বা USA। তো দেখুন, জোরপূর্বক ধর্ম প্রতিরোধ আইন বা প্রিভেনশন অফ রিলিজিয়ন অ্যাক্ট এটি আমেরিকা কেন পাস করলো এই বিল? তো আপনারা হয়তো শুনে থাকবেন রিসেন্টলি যে চীনে যে উইঘর মুসলিম সম্প্রদায় রয়েছে, তো উইঘর মুসলিম সম্প্রদায়ের উপর চীন কিন্তু বহু রকম ভাবে অত্যাচার করে। তো তাদের ধার্মিকভাবে তাদের উপর নির্যাতন করা হয় এবং তাদেরকে জোরপূর্বক বিভিন্ন রকম কাজ করানো হয়। তো তাদেরকে দিয়ে জোরপূর্বক কাজ করিয়ে অনেক কিছু হাতের কাজ বা অনেক হ্যান্ডলুম জিনিস তৈরি করা হয় চীন। তাদেরকে দিয়ে জোরপূর্বক কাজ করিয়ে কিন্তু এই সমস্ত হস্তশিল্পগুলি চীন তৈরি করিয়ে নেয় এবং এগুলো বিদেশের বাজারে বিক্রি করে মুনাফা লোটে। তো এই সমস্ত জিনিসগুলো যেগুলো জোর জবরদস্তি এই উইঘর মুসলিম সম্প্রদায়কে দিয়ে বানানো হয়েছে, তো সেই সমস্ত জিনিসের ওপর ব্যান লাগিয়েছে আমেরিকা।
তো এই কারণেই এই প্রিভেনশন অফ রিলিজিয়ান অ্যাক্ট অর্থাৎ এই ব্যান লাগানোর জন্যই এই অ্যাক্টটি চালু করেছে আমেরিকা। আচ্ছা, আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। আমেরিকার ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি, আমেরিকার কারেন্সি ইউএস ডলার, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আর আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে কমলা হ্যারিস। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য সরকার এনজিটি অর্থাৎ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এই নির্দেশাবলী মেনে চলার জন্য 10 বছরের পুরনো সমস্ত ডিজেল গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করেছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, দিল্লি। তো সম্প্রতি দেখুন, দিল্লি সরকার এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রিবিউনালের নির্দেশাবলী মেনে চলে 10 বছরের পুরনো যে সমস্ত ডিজেল গাড়িগুলি রয়েছে, ডিজেল চালিত যে সমস্ত গাড়িগুলি রয়েছে যেগুলো 10 বছরের পুরনো, তো তাদের রেজিস্ট্রেশন কিন্তু বাতিল করে দিয়েছে। এবার থেকে দিল্লিতে ডিজেল গাড়ির রেজিস্ট্রেশনের সময়সীমা কিন্তু থাকছে মাত্র 10 বছর। এমনটা নির্দেশ কার? ন্যাশনাল গ্রিন ট্রিবিউনালের। এবং এখানে একটি নির্দেশ জারি করে এটাও বলা হয়েছে যে 10 বছর পর দিল্লিতে যে সমস্ত ডিজেল গাড়িগুলিকে রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে, তো সেই গাড়িগুলো চাইলেই কিন্তু দিল্লি বাদে অন্য কোনো রাজ্যে গিয়ে রেজিস্ট্রেশন করানো যেতে পারে। ওকে, আচ্ছা, ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল এটা একটা অ্যাক্ট, এটি চালু করা হয়েছিল কবে? 5 মে 2010 সালে। আচ্ছা, যদি অপশনে 2010 না থেকে 2009 থাকে না, তো 2009 আপনারা ক্লিক করতে পারেন। তার কারণ হচ্ছে এই বিলটা পাস হয়েছিল কিন্তু 2009 সালে কিন্তু, এবং এটিকে কার্যকর করা হয়েছে 2010 সালে। আচ্ছা, ন্যাশনাল গ্রিন ট্রিবিউনালের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে, আর বর্তমানে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনালের চেয়ারম্যান হচ্ছেন বিচারপতি আদর্শ কুমার গোয়েল, অর্থাৎ জাস্টিস আদর্শ কুমার গোয়েল। নেক্সট কোশ্চেন, সম্প্রতি 2024 অলিম্পিকের জন্য ভারত কতজন ক্রীড়াবিদকে শীর্ষ ক্রীড়াবিদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে? তো সঠিক উত্তর অপশন বি, 148। তো এখনো পর্যন্ত 2024-এ যে প্যারিস অলিম্পিক হতে চলেছে তাতে মোট 148 জন অ্যাথলিটের নাম টপ লিস্টে অন্তর্ভুক্ত করেছে ভারত। তো ভারত 2024 অলিম্পিকে 148 জন অ্যাথলিটের নাম ঘোষণা করে দিল। আচ্ছা, 2024-এ যে অলিম্পিকটা হবে কোথায় হবে? প্যারিসে। এটা সামার অলিম্পিক না উইন্টার অলিম্পিক? এটা হচ্ছে সামার অলিম্পিক। আচ্ছা, 2022-এ একটা অলিম্পিক হবে না, তো সেটা কি অলিম্পিক? তো সেটা হচ্ছে উইন্টার অলিম্পিক। কোথায় হবে? চীনের রাজধানী বেজিংয়ে। আর চীনের বেজিংয়ে অনুষ্ঠিত এই উইন্টার অলিম্পিক, এটাকে কোন কোন দেশ বয়কট করেছে? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউকে। ওকে, আচ্ছা, 2024 অলিম্পিক হবে প্যারিসে। 2028-এ কোথায় হবে? 2028-এ হবে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। 2032-এ কোথায় হবে? 2032-এ হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন। আর 2036-এ খুব সম্ভবত আমাদের দেশ ভারতে অলিম্পিক হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি 2021 সালে আম্মানে, জর্ডানের ক্যাপিটাল হচ্ছে আম্মানে অনুষ্ঠিত ITTF ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন হোপস অ্যান্ড চ্যালেঞ্জ টেবিল টেনিস টুর্নামেন্টে মহিলাদের একক ইভেন্ট কে জিতেছে? তো সঠিক উত্তর অপশন বি, হাংসিনি মাথান রাজান। তো ছবিতে দেখুন, ইনি হচ্ছেন ভারতের একজন ইয়ংগেস্ট টেবিল টেনিস প্লেয়ার, এনার নাম হচ্ছে হাংসিনি মাথান রাজান। তো সম্প্রতি ইনি জর্ডানের আম্মানে অনুষ্ঠিত 2021 সালের ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন হোপ অ্যান্ড চ্যালেঞ্জ টেবিল টেনিস টুর্নামেন্টে আন্ডার 12 এই ইভেন্টে ইনি বিজয়ী হয়েছেন। এনার নাম মনে রাখবেন, হাসনি মাথান রাজান। আচ্ছা, এবার ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে লুসান, সুইজারল্যান্ডে। এর স্থাপন কবে হয়েছিল? 1926 সালে। আর বর্তমানে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের সিইও হচ্ছেন স্টিভ ডাইন্টন, বর্তমানে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের সিইও। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন ইন্দো আমেরিকান ব্যক্তিকে হোয়াইট হাউসের প্রধান পদে উন্নীত করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন বি, গৌতম রাঘবন। ইনি হচ্ছেন গৌতম রাঘবন। তো ইনি একজন ইন্দো আমেরিকান এবং সম্প্রতি এনাকে হোয়াইট হাউস অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতি ভবনের প্রধান হিসাবে এনাকে নিযুক্ত করা হয়েছে। তো আমেরিকার রাষ্ট্রপতি ভবন অর্থাৎ হোয়াইট হাউসের প্রধান পদে উন্নীত হলেন কোন ইন্দো আমেরিকান ব্যক্তি? নাম মনে রাখবেন, গৌতম রাঘবন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ ক্রীড়া প্রতিভাবানদের সহায়তার লক্ষ্যে সহায় যোজনা এটি চালু করেছেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, ঝাড়খণ্ড। তো ছবিতে দেখুন, ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার হচ্ছেন হেমন্ত সোরেন। তো সম্প্রতি ইনি ঝাড়খণ্ডে তরুণ ক্রীড়াবিদদের অর্থাৎ তরুণ ক্রীড়া প্রতিভাবানদের সহায়তা করার জন্য এই সহায় যোজনা এটি চালু করেছেন। আচ্ছা, সহায় এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে স্পোর্টস অ্যাকশন টুয়ার্ড হার্নেসিং অ্যাসপিরেশন অফ
ইউথ, কি বললাম, স্পোর্টস অ্যাকশন টুয়ার্ড হার্নেসিং অ্যাসপিরেশন অফ ইউথ। তো এটাই হচ্ছে সহায়ের ফুল ফর্ম। তো এটি চালু করেছে কে? এই সহায় যোজনা এটি চালু করেছে ঝাড়খণ্ড রাজ্য সরকার। এই হচ্ছে ম্যাপে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের ক্যাপিটাল কি? রাঁচি। ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার হেমন্ত সোরেন, আর ঝাড়খণ্ডের বর্তমান গভর্নর রমেশ বাইস। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্যারা অলিম্পিক অ্যাওয়ার্ডস 2021 এর সেরা মহিলা অভিষেক শিরোপা অর্থাৎ বেস্ট ফিমেল ডেবিউ অ্যাওয়ার্ড কে জিতেছেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, অবনী লেখরা। তো ছবিতে দেখুন, ইনি হচ্ছেন অবনী লেখরা। ইনি হচ্ছেন একজন ইন্ডিয়ান প্যারা শুটার, ইনি একজন প্যারা অ্যাথলিট। তো সম্প্রতি ইনি কিন্তু টোকিও 2020 অলিম্পিকে মহিলাদের 50 মিটার রাইফেল ইভেন্টে ভারতকে স্বর্ণ পদক এনে দিয়েছেন। তো সম্প্রতি এনাকে বেস্ট ফিমেল ডেবিউ অ্যাট প্যারা অলিম্পিক অ্যাওয়ার্ড 2021 সম্মানিত করা হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বললাম ডেবিউ, এই ডেবিউ কথাটা আপনারা অনেক জায়গায় শুনেছেন, বেশিরভাগ এই ডেবিউ কথাটা আপনারা শুনেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে। তো এই ডেবিউ এর অর্থ কি? তো দেখুন, বাংলা কথাটা দেখলেই বুঝতে পারবেন, অভিষেক। অর্থাৎ মনে করুন, একটা উদাহরণস্বরূপ মনে করুন যে কোনো একটা ব্যক্তি প্রথমবার অলিম্পিকে গিয়েছে এবং প্রথমবার অলিম্পিকে গিয়েই সে চ্যাম্পিয়ন হয়েছে। তো তাকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো, তো সেটাই হচ্ছে তার কাছে ডেবিউ অ্যাওয়ার্ড। অর্থাৎ প্রথম কার্যের জন্যই তাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো বা সম্মানিত করা হলো। তো প্রথম কাজের জন্য প্রথম সম্মানটাই হচ্ছে তার কাছে ডেবিউ অ্যাওয়ার্ড। ওকে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি এনসিসি ক্যাডেটদের দ্বারা গঠিত জাতীয় ঐক্য সঙ্গীত কে চালু করেছেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, রাজনাথ সিং। তো দেখুন, এনসিসি ক্যাডেটদের দ্বারা একটি জাতীয় ঐক্য সঙ্গীত অর্থাৎ ন্যাশনাল ইউনিটি গীত এটি রচনা করা হয়েছে এবং এই সঙ্গীত ভারতে যে 22টি সরকারি ভাষা রয়েছে প্রত্যেকটি ভাষাতেই উপলব্ধ রয়েছে। তো এনসিসি ক্যাডেটদের দ্বারা তৈরি এই ন্যাশনাল ইউনিটি গীত বা জাতীয় ঐক্য গীত এটির উদ্বোধন করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ওকে, আচ্ছা, এবার এনসিসি যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ক্যাডেট কর্পস। এনসিসি স্থাপন হয়েছিল 1948 সালে। এনসিসির হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। এনসিসির বর্তমান মহাপরিচালক বা ডাইরেক্টর জেনারেল হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল গুরবীর পাল সিং। আর এনসিসির মোটো কি? এনসিসির মোটো হচ্ছে ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য সরকার থাই ভজথুকে তার রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষণা করেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, তামিলনাড়ু। তো সম্প্রতি তামিলনাড়ু রাজ্য সরকার থাই ভজথুকে তার রাজ্য সঙ্গীত অর্থাৎ স্টেট সং হিসাবে ঘোষণা করেছে। তো দেখুন, তামিলনাড়ুর লোক ভূমিকে অর্থাৎ মাটিকে মায়ের সমান সম্মান করে। তো মাতৃভূমির সম্মানে এবং মাতৃভূমির প্রশংসায় এই থাই ভজথু এই গানের রচনা করা হয়েছিল। তো সম্প্রতি এই গানকেই রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষণা করলো তামিলনাড়ু। এই হচ্ছে ম্যাপে তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাই। তামিলনাড়ুর চিফ মিনিস্টার MK স্টালিন আর তামিলনাড়ুর বর্তমান গভর্নর RN রবি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি 2021 সালের ITF অর্থাৎ ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের শিরোপা কে জিতেছেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, নোভাক জোকোভিচ। তো ছবিতে দেখুন, ইনি হচ্ছেন নোভাক জোকোভিচ। তো সম্প্রতি তিনি ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন। তো 2021 সালের ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কে হয়েছেন? নোভাক জোকোভিচ। আচ্ছা, এবার ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন এর স্থাপন কবে হয়েছিল? 1 মার্চ 1913 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? লন্ডন, ইউকেতে। আর বর্তমানে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের প্রেসিডেন্টকে ডেভিড হ্যাগটি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ অর্থাৎ কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে পূর্ণিমা পান্ডে কোন পদক জিতেছেন? তো সঠিক উত্তর অপশন বি, গোল্ড। ছবিতে দেখুন, ইনি হচ্ছেন পূর্ণিমা পান্ডে। ইনি একজন ভারতীয় ওয়েট লিফটার। তো সম্প্রতি ইনি কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে 87 কেজি ইভেন্টে মহিলাদের 87 কেজি বিভাগে 229 কেজি ওজন তুলে ইনি স্বর্ণ পদকের অধিকারী হয়েছেন। তো কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে পূর্ণিমা পান্ডে গোল্ড মেডেল পেয়েছেন। আচ্ছা, এই কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ এটির আয়োজন কোথায় হয়েছে? এটির আয়োজন হয়েছে উজবেকিস্তানের ক্যাপিটাল তাসখান্দে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি সুপ্রিম কোর্ট কোন রাজ্যকে নিষিদ্ধ ঐতিহ্যবাহী গরুর গাড়ি প্রতিযোগিতার আয়োজন করার অনুমতি দিয়েছে? তো সঠিক উত্তর অপশন এ, মহারাষ্ট্র। তো সম্প্রতি সুপ্রিম কোর্ট মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী এই গরুর গাড়ির প্রতিযোগিতা অর্থাৎ গরুর গাড়ির দৌড় এটি আয়োজন করার অনুমতি দিয়েছে। তো দেখুন, এই গরুর গাড়ি দৌড় এটা কিন্তু শুধু মহারাষ্ট্র নয়, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ুতেও কিন্তু এর প্রচলন ছিল। তো এটিকে নিষিদ্ধ করা হয়েছিল অ্যাকচুয়ালি
1960-এ একটি আইন আনা হয়েছিল, যেটা হচ্ছে অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট। তো এই আইন অনুযায়ী কোনো বিনোদনের জন্য পশুকে কিন্তু উদ্ব্যস্ত করা যাবে না বা পশুর ওপর অত্যাচার করা যাবে না। তো এমনই আইন আনা হয়েছিল 1960 সালে, এবং এটি কার্যকরী হতে হতে 1966 সাল হয়ে যায়, কিন্তু তারপরেও এর খুব একটা সুফল কিন্তু দেখা যায়নি। তো 1995 থেকে 2005 এই সালের মধ্যে বেশ খানিকটা কার্যকারী করা গিয়েছিল এই আইনকে এবং পুরোপুরিভাবে 2017 সালে এই গরুর গাড়ির রেস কিন্তু বন্ধ করে দেওয়া হয়। তো পুনরায় এই ঐতিহ্যবাহী গরুর গাড়ির প্রতিযোগিতা এটি আয়োজন করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। কাকে? মহারাষ্ট্রকে। এই হচ্ছে ম্যাপে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ক্যাপিটাল মুম্বাই। মহারাষ্ট্রের চিফ মিনিস্টার উদ্ধব ঠাকরে, আর মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল বা গভর্নর হচ্ছেন ভগৎ সিং কোশিয়ারি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি দেশের সবচেয়ে মূল্যবান বিক্রিত চা কোনটি হয়ে উঠেছে? তো সঠিক উত্তর অপশন সি, মনোহারি গোল্ড টি। তো দেখুন, মনোহারি গোল্ড টি এই চা কিন্তু আসামে পাওয়া যায়। এটা আসামের খুব দুর্লভ প্রজাতির একটি চা এবং এর হেলথ বেনিফিট কিন্তু অনেক। তো এটি হচ্ছে ভারতের সবথেকে মূল্যবান বিক্রিত চা, অর্থাৎ এটি ভারতের সবথেকে মূল্যবান চা। তো এই চায়ের মূল্য কত? তো অ্যাকচুয়ালি এই চায়ের যখন নিলাম করা হয়, তো সৌরভ টি ট্রেডার্স নামক একটি সংস্থা নিলামে এই চায়ের দাম দেয় 99,999 টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকা থেকে 1 টাকা কম। তো প্রায় ধরুন 1 লক্ষ টাকায়, তো 1 লক্ষ টাকা কিলো দরে এই চা বিক্রি হয়েছে, যেটার নাম হচ্ছে মনোহারি গোল্ড টি। এই চা চকচকে হলুদ রঙের দেখতে, এবং এই চা কোথাকার? এই চা হচ্ছে আসামের। তো এটাই হচ্ছে সব থেকে মূল্যবান চা ভারতের, যার নাম মনোহারি গোল্ড টি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোথা থেকে গঙ্গা এক্সপ্রেস ওয়ের শিলান্যাস করেছেন? তো সঠিক উত্তর অপশন বি, শাহজাহানপুর। এটি অবস্থিত কোথায়? উত্তরপ্রদেশে। তো সম্প্রতি শাহজাহানপুর থেকে এই গঙ্গা এক্সপ্রেস ওয়ের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যাকচুয়ালি এই এক্সপ্রেস ওয়ে মিরাট থেকে প্রয়াগরাজ পর্যন্ত মোট 594 কিলোমিটার জুড়ে বিস্তৃত হবে। তো এই গঙ্গা এক্সপ্রেস ওয়ে এটি উত্তরপ্রদেশের মোট 12টি জেলাকে কিন্তু কভার করবে। তো 594 কিলোমিটার বিস্তৃত এই গঙ্গা এক্সপ্রেস ওয়ে এর শিলান্যাস করলেন পিএম মোদী কোথা থেকে? শাহজাহানপুর থেকে। এবং এই গঙ্গা এক্সপ্রেস ওয়ের একটা বিশেষত্ব হচ্ছে এই এক্সপ্রেস ওয়েতে 3.5 কিলোমিটারের একটি রানওয়ে তৈরি করা হবে। ওকে, তো প্রধানমন্ত্রী মোদী গঙ্গা এক্সপ্রেস ওয়ের শিলান্যাস করলেন কোথায়? শাহজাহানপুর থেকে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি সুপার টাইফুন রাই দ্বারা কোন দেশ সব থেকে বেশি প্রভাবিত হয়েছে? তো সঠিক উত্তর অপশন এ, ফিলিপাইন বা ফিলিপিন্স। তো দেখুন, ফিলিপিন্সে একটি টাইফুন অর্থাৎ একটি ঘূর্ণিঝড় এসেছে, যার নাম হচ্ছে রাই। তো এই রাই নামক ঘূর্ণিঝড় এটি আছড়ে পড়েছে ফিলিপিন্সে, এবং ফিলিপিন্সে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এই টাইফুন রাইয়ের মাধ্যমে। তো টাইফুন রাই এটি এসছে কোথায়? ফিলিপিন্সে। এই হচ্ছে ম্যাপে ফিলিপিন্স। ফিলিপিন্স এশিয়া কন্টিনেন্টেই পড়ে। ফিলিপিন্সের ক্যাপিটাল কি? ম্যানিলা। ফিলিপিন্সের কারেন্সি কি? ফিলিপিন্স পেসো। আর ফিলিপিন্সের বর্তমান প্রেসিডেন্টকে? রড্রিগো দুতরেতে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ব্যালিস্টিক মিসাইল অগ্নি পি বা অগ্নি প্রাইম ভারতের কোথায় পরীক্ষা করা হয়েছে? তো সাধারণত উত্তর বেশিরভাগ হয় অপশন সি, উড়িষ্যা। তো সম্প্রতি ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন উড়িষ্যার চাঁদিপুর টেস্টিং রেঞ্জে, চাঁদিপুরে ডিআরডিওর যে ইন্টিগ্রেটেড টেস্টিং রেঞ্জ রয়েছে, তো সেখান থেকে এই অগ্নি পি বা অগ্নি প্রাইম এই মিসাইলের সফল পরীক্ষা করা হয়েছে। তো এটা একটা নিউ জেনারেশনের মিসাইল, যার নাম অগ্নি প্রাইম, এবং এই মিসাইলটা পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম, এবং এই মিসাইলের রেঞ্জ হচ্ছে 1000 থেকে 2000 কিলোমিটার। 1000 থেকে 2000 কিলোমিটারের মধ্যে নিখুঁত টার্গেটে অ্যাটাক করতে সক্ষম এই অগ্নি প্রাইম মিসাইল। তো এটি টেস্ট করা হচ্ছে উড়িষ্যায়। এই হচ্ছে ম্যাপে উড়িষ্যা। উড়িষ্যার ক্যাপিটাল কি? ভুবনেশ্বর। উড়িষ্যার চিফ মিনিস্টার নবীন পটনায়ক, আর উড়িষ্যার বর্তমান রাজ্যপাল বা গভর্নর গণেশী লাল। আচ্ছা, এবার ডিআরডিও সম্পর্কে বলি। ডিআরডিও যার ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিও স্থাপন কবে হয়েছিল? ডিআরডিও স্থাপন হয়েছিল 1958 সালে। ডিআরডিওর হেডকোয়ার্টার হচ্ছে ডিআরডিও ভবন, নিউ দিল্লি। ডিআরডিওর বর্তমান চেয়ারপারসন জি সতীশ রেড্ডি, আর ডিআরডিওর মোটো হচ্ছে স্ট্রেংথস অরিজিন ইজ ইন নলেজ। আর যদি সংস্কৃতই বলেন তাহলে হবে বলস্য মূলম বিজ্ঞানম। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির প্রেসিডেন্ট হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন বি, মোহিত জৈন। তো ছবিতে দেখুন, ইনি হচ্ছেন মোহিত জৈন। তো সম্প্রতি এনাকে ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করা হলো। আচ্ছা, ইন্ডিয়ান নিউজ পেপার
সোসাইটি, ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটি, যা স্থাপন কবে হয়েছিল 27 ফেব্রুয়ারি 1939 সালে। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে, আর বর্তমানে এর প্রেসিডেন্ট হচ্ছেন মোহিত জৈন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি মেট্রো ম্যান নামে পরিচিত কোন ব্যক্তি সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, ই শ্রীধরন। ছবিতে দেখুন, ইনি হচ্ছেন ই শ্রীধরন। আচ্ছা, এনাকে মেট্রো ম্যান কেন বলা হয়? অ্যাকচুয়ালি ইনি ছিলেন পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং ইনি 1995 সাল থেকে 2012 সাল পর্যন্ত দিল্লি মেট্রোতে কর্মরত ছিলেন। তো দিল্লি মেট্রোর একজন বিখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন ই শ্রীধরন। তো এনাকেই বলা হয় মেট্রো ম্যান। তো অ্যাকচুয়ালি ইনি কেরালায় বিজেপি পার্টির একজন সদস্য ছিলেন। তো সম্প্রতি ইনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। তো মেট্রো ম্যান ই শ্রীধরন ইনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নিলেন। আচ্ছা, ই শ্রীধরন এনাকে 2001 সালে পদ্মশ্রী এবং 2008 সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, সম্প্রতি BWF অর্থাৎ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় কে হয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, কাদাম্বি শ্রীকান্ত। ছবিতে দেখুন, ইনি হচ্ছেন কাদাম্বি শ্রীকান্ত। তো সম্প্রতি ইনি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ফাইনালে পৌঁছেছেন এবং ইনি ভারতেরই একজন প্লেয়ার যার নাম হচ্ছে লক্ষ্য সেন। লক্ষ্য সেনকে হারিয়ে ইনি ফাইনালে উঠেছেন। আচ্ছা, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এর হেডকোয়ার্টার হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। আচ্ছা, এর স্থাপন কবে হয়েছিল? ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের স্থাপন হয়েছিল 5 জুলাই 1934 সালে। আর ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন পৌল এরিক হোয়ার লারসেন বর্তমানে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে বিশেষভাবে সক্ষমদের জন্য জব পোর্টাল রোজগার সারথী এটি চালু করেছেন? তো সঠিক উত্তর অপশন সি, নীতিন গাডকারি। তো বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জব পোর্টাল রোজগার সারথী এটি চালু করলেন কে? কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। ওকে, নেক্সট কোশ্চেন, এটাই শেষ প্রশ্ন। সম্প্রতি ভারত, ইরান এবং কোন দেশ চাবাহার বন্দরের যৌথ ব্যবহারে একমত হয়েছে? তো সঠিক উত্তর অপশন সি, উজবেকিস্তান। ছবিতে দেখুন, এখানে অবস্থিত চাবাহার পোর্ট, এটা কোন দেশে রয়েছে? এটা রয়েছে ইরানে। তো ভারতকে যদি মধ্য এশিয়ার দেশগুলিতে ব্যবসা বাণিজ্য করতে হয় তাহলে এদিক দিয়ে তো যাওয়া যাবে না কোনো মতেই, পাকিস্তান রয়েছে, এদিক দিয়েও যাওয়া যাবে না, চায়না রয়েছে। তো ভারতকে যেতে গেলে সমুদ্রপথে একমাত্র এই ইরানের চাবাহার পোর্ট, না হলে বায়ুপথে যেতে হবে। তো ইরানের চাবাহার পোর্ট এটা কিন্তু ইরান ভারতকে ব্যবহার করতে দিতে রাজি হয়নি। তো রিসেন্টলি উজবেকিস্তান, ইরান এবং ভারত তিনজনাই এই চাবাহার বন্দর এটিকে ব্যবহারে একমত হয়েছে। তো এটাই হচ্ছে চাবাহার বন্দর, যেটা অবস্থিত ইরানে। তো ইরান, উজবেকিস্তান এবং ভারত তিনটি দেশ একমত হয়েছে এই চাবাহার বন্দর ব্যবহার করার লক্ষ্যে। তো ইরান এবং উজবেকিস্তান দুটো দেশ সম্পর্কে আমি আপনাদের বলছি। প্রথমে উজবেকিস্তান, এই হচ্ছে ম্যাপে উজবেকিস্তান এশিয়া কন্টিনেন্টে পড়ে। উজবেকিস্তানের ক্যাপিটাল তাসখান্দ, উজবেকিস্তানের কারেন্সি হচ্ছে উজবেকিস্তানি সোম, আর উজবেকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট শাবাকাত মির্জিওয়েভ। ওকে, আচ্ছা, ইরান, এই হচ্ছে ম্যাপে ইরানের ক্যাপিটাল কি? ইরানও এশিয়া কন্টিনেন্টে পড়ে। হ্যাঁ, ইরানের ক্যাপিটাল হচ্ছে তেহরান। ইরানের কারেন্সি হচ্ছে ইরানি রিয়াল, আর ইরানের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন ইব্রাহিম রাইসি। ওকে, তো আজকের মতো কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই। আগের দিন আমি আপনাদের যে প্রশ্নটি করেছিলাম তার সঠিক উত্তর ছিল বিহার। প্রত্যেকে আপনারা কমেন্ট বক্সে সঠিক উত্তর দিয়েছেন। এবার আজকের প্রশ্ন রয়েছে, সম্প্রতি কোন বিমানবন্দরটি শীঘ্রই দেশের 4টি রানওয়ে বিশিষ্ট প্রথম বিমানবন্দর হয়ে উঠবে? তো আপনারা সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।